নমস্কার, শিলচর দূরদর্শনের আজকের এই মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি আমাদের লোকসভার সাংসদ, আমাদের প্রতিনিধি, শিলচরের প্রতিনিধিত্ব করছেন এবং পাশাপাশি তিনি একজন খুবই স্বনামধন্য চিকিৎসক। আজকের যে এই সময়ে একদিকে আমাদের নতুন সরকার এসছে আমাদের রাজ্যে, অন্যদিকে কোভিডের জন্য এক অতিমারির মধ্যে আমাদের জীবন বিপর্যস্ত। তো এইরকম একটা দুর্বিষহ সময়ে দাঁড়িয়ে আজকে আমাদের যিনি অতিথি তার সঙ্গে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ডাক্তার রাজদীপ রায়। নমস্কার। তো যেটা আমি বললাম, এই যে পরিস্থিতি, এমন একটা সময় নতুন সরকারটা এলো যখন সব কিছু একটা টলমলো অবস্থা কোভিডের জন্য। তো আপনার একজন চিকিৎসক হিসেবে নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশাটা কি? প্রথমেই দূরদর্শনের সব যারা যারা দূরদর্শন দেখেন তাদের সবাইকে আমার আন্তরিক নমস্কার। নতুন সরকার এসছে এবং এই অতিমারির মধ্যে নতুন সরকার এসছে, আপনি সত্যি বলেছেন, এটা একটা বিশাল একটা ট্রাইং টাইমস। কারণ আমরা দেখেছি বিগত 1.5-2 মাসের ইলেকশন প্রসেস যাওয়ার পরে আমাদের কাউন্টিংয়ে 1 মাস সময় চলে গেছে এবং আমরা জানি যে ভারতবর্ষে কোভিডের যে সেকেন্ড ওয়েভ, কোভিড-19-এর সেকেন্ড ওয়েভ মোটামুটিভাবে মার্চ-এপ্রিল থেকে সেটা স্টার্ট হয়েছে। আমাদের এই অঞ্চলে আস্তে আস্তে একটু দেরি হয়েছে, তবে এক্সেপ্ট ফর সরকারের মুখিয়া চয়ন করা ছাড়া বাকি যে স্ট্রাকচারটা ছিল, যেটা আগের বারের আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা এইবারের আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং ওনার যে টিমটা, সেটা মোটামুটিভাবে রেডি ছিল। এবং আসামকে আমরা যদি 5টা জোনে ভাগ করি, আপার আসাম, লোয়ার আসাম, সেন্ট্রাল আসাম, নর্থ ব্যাঙ্ক, বরাক ভ্যালি, পাহাড়টাকেও আমরা সম্মিলিত করে নিলাম, তাহলে দেখা যায় যে এইগুলোতে প্রায় 8টা কলেজ আছে, 8টা মেডিকেল কলেজ, 27টা আমাদের ডিস্ট্রিক্ট সিভিল হসপিটাল আছে এবং এছাড়া কিছু কোভিড কেয়ার সেন্টার প্রথম দিকে বানানো হয়েছে। একদম প্রথমেই সরকার আসার আগেই, নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের আগেই আমরা দেখেছি যে মোটামুটিভাবে সরকারের যে মেশিনারি, যেটা আগের বারের ছিল, গত বছর, হ্যাঁ, সেই মেশিনারি অলরেডি কাজে লেগে গেছিল। এবং গত বছর তো হিমন্ত বিশ্ব শর্মা যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন তো উনি এক্সেলেন্ট কাজ করেছেন, খুব ভালো, দেশের মধ্যে উনি একটা দৃষ্টান্ত। আর এবং একটা সময় এরকম ছিল যে সরকার ইলেকশন হয়ে যাওয়ার পরও আমরা অপোজিশনের দলের কিছু কিছু লিডাররা পাবলিকলি স্টেটমেন্ট দিয়েছেন যে হিমন্ত বিশ্ব শর্মা কেন কাজ করছেন না। তার ফলে উনি সবগুলো কলেজে আবার দৌড়ঝাঁপ আরম্ভ হয়েছিল, যদিও কংগ্রেস পরবর্তীকালে একটা অফিসিয়ালি কমপ্লেন লেটার দিয়েছিল ইলেকশন কমিশনের কাছে। সেই কমিশনের কাছে ইলেকশনে চিঠি দেওয়ার পর আমাদের আজকের যিনি মুখ্যমন্ত্রী, উনি 2-3 দিন সেরকম যাননি, কারণ ঠিক ছিল না কে সরকার করবে কে সরকার করবে না। যাই হোক, কিন্তু একটা কথা ঠিক যে এই সরকার অতি স্মরণীয়ভাবে গত সরকার বিশেষ করে কাজ করেছে, আর ওইটার যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে এই সরকার অলরেডি কাজ আরম্ভ করে দিয়েছে। সেকেন্ড ওয়েভটা খুব আনফর্চুনেট, সেকেন্ড ওয়েভের ইমপ্লিকেশনও আমরা দেখতে পাচ্ছি যে এটার পজিটিভিটি রেট বেশি, ডেথ রেট বেশি, আর রিকভারি রেটে কিংবা আরটিপিসিআরে নেগেটিভ হয়ে যাওয়ার পরেও কিন্তু পেশেন্ট দেখা যাচ্ছে যে লাংসের যে কমপ্লিকেশন আছে, সেই পোস্ট কোভিড কমপ্লিকেশনগুলো অনেক বেশি হচ্ছে। আচ্ছা, 2 তারিখে রেজাল্ট দিল, 2 মে। মুখ্যমন্ত্রী 9 তারিখে গিয়ে ঠিক হলো দিল্লিতে এবং 10 তারিখে আনুষ্ঠানিকভাবে হিমন্ত বিশ্বের নাম ঘোষণা করলেন। এই যে মধ্যে যে 7 বা 8টা দিন আপনারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন, আপনার কি কোথাও মনে হয় না যে এই 7-8টা দিনের মুখ্যমন্ত্রী চয়ন করার জন্য কোভিডের চিকিৎসা বা কোভিডের ম্যানেজমেন্টে কিছুটা হলেও আমরা পিছিয়ে গেছি? দেখেন, এখানে একটা জিনিস বলা দরকার, বিশেষ করে শ্রোতা যারা শুনছেন, যারা দর্শক যারা দেখছেন, যারা তাদেরকে এটা বলা দরকার যে 2 তারিখের পরেই আমরা রাত্রিবেলার দিকে আমরা মেজরিটি সরকার গঠন করছি, এটা আমরা জেনে গেছি। এবং 3 এবং 4 তারিখে আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গ তো একসঙ্গে রেজাল্ট দিয়েছে, এবং 3 এবং 4 তারিখে যেভাবে অমানসিকভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার উপরে ওয়েস্ট বেঙ্গলে মারামারি, তাদের উপরে ধর্ষণ, তাদের প্রপার্টি স্ন্যাচ করা, তাদের দোকানপাট লোড করা, তাদেরকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া, এরকম কিছু ঘটনা সামনে আসাতে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের দলের যিনি সভাপতি, ওনারা নির্ণয় নিয়ে 4 আর 5 তারিখকে নির্ণয় নিয়ে তাদেরকে, নাড্ডাজিকে পাঠানো হয়েছিল 2 দিনের সফরসূচি নিয়ে ওয়েস্ট বেঙ্গলে জিনিসগুলোকে ঠান্ডা করার জন্য।
তো এই প্রসেসে অ্যাকচুয়ালি আমাদের তো জানেন ইট ইজ এ ডেমোক্রেটিক পার্টি, ইট ইজ নট এ ডাইনেস্টি বেসড পার্টি যে একজনকে উপর থেকে বলে দেবে তুমি মুখ্যমন্ত্রী হয়ে যাও। তার জন্য আমাদের একটা প্রক্রিয়া আছে এবং সেই প্রক্রিয়া হতে হতে 6, 7, 8-এ সেটা হয়েছে। 8 তারিখ রাত্রেবেলা আমরা মোটামুটিভাবে খবর পেয়ে যাই যে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হতে যাচ্ছেন। এবং 9 তারিখ একটা মাত্র দিন যেটা অ্যাডমিনিস্ট্রেশন খরচা করে, বেসিক্যালি সময়টা যেটা খরচা হয়েছে যে একটা প্ল্যানিং করে একটা শপথ গ্রহণ অনুষ্ঠানকে এক্সিকিউট করার জন্য যে প্ল্যানিংয়ের দরকার, আমার মনে হয় দেরি হয়েছে হয়তো 24 ঘন্টা 36 ঘন্টা, তার থেকে বেশি বলা যায় না। কারণ 2 তারিখে 3 তারিখ কি 4 তারিখ যদি হয়েও যেত তো 8 তারিখের আগে হয়তো ওথ সম্ভব হতো না। তো সেই জায়গায় 8 তারিখের জায়গায় 10 তারিখ হয়েছে। কিন্তু একটা জিনিস আমি বলা উচিত যে স্ট্রাকচারটা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজে রেডি করেছিলেন গত 5 বছর। আর উনি তো শুধু 5 বছরের জন্য স্বাস্থ্যমন্ত্রী না, কংগ্রেস আমলেও একটা বিশেষ সময় উনি স্বাস্থ্যমন্ত্রী। তো স্বাস্থ্য সম্বন্ধ যেগুলো পরিষেবা আছে এবং যে ফরম্যাট কাজ করে ওটা ওনার নক্ষদর্পণে আছে, উনি ঘরে বসে বসে সেইগুলোকে, আমি আশা করি যে এইবারও যে স্বাস্থ্য পরিষেবা থাকবে সেটার উপরে ওনার একটা বিশেষ দখল এবং ওনার একটা ইন্টারেস্ট থাকবে। কিন্তু এটা কি একটু খুব আশ্চর্যের ব্যাপার না? যেমন ধরুন উনি গত বছর শিক্ষার মিনিস্টার ছিলেন, শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন, পূর্ত দপ্তরের মন্ত্রী ছিলেন, স্বাস্থ্য দপ্তরের ছিলেন, ফাইন্যান্সের ছিলেন। এইবার শুধু পূর্তটা উনি হাতে রেখেছেন। তো এইরকম একটা সিচুয়েশনে যে মেশিনারি যেটা তার নেতৃত্বে যেটা চলতো, মানে গত বছর যেটা চলেছে, এবার কি আপনার মনে হয় যে মানে নতুন যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন তিনি সেটাকে খেয়ে যেতে পারেন? আমি 3 জনের কথাই বলবো। রনোজ পেগু এডুকেশন মিনিস্টার হয়েছেন, অজন্তা নিয়োগ হয়েছেন ফাইন্যান্স মিনিস্টার, আর কেশব মন্ত হয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পূর্তটা মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন। ডক্টর রনোজ পেগু খুব ভালো লোক, আর আমি দেখেছি উনি অলরেডি ওনার যে ডিপার্টমেন্টের যারা অফিসার আছেন তাদেরকে নিয়ে বসে একটা ব্লু প্রিন্ট রেডি করেছেন কিভাবে কাজ করা যায়, কিভাবে নতুন চাকরি জোগাড় করা যায়, কিভাবে টেট যারা পাস করেছে তাদেরকে কিভাবে চাকরি দেওয়া যায়, তাদেরকে আবার এডুকেশনে কিভাবে মাস্টারিতে নিয়ে আসা যায়, সেগুলোর দিকে উনি একটা ব্লু প্রিন্ট রেডি করছেন। এবং অলরেডি, কারণ আমি নিজে ওনাকে পেয়েছিলাম সিএম অফিসে আজকে পরশুদিন রাত্রিবেলা, উনি চিফ মিনিস্টারের সঙ্গে একটা বসে একটা মোটামুটি একটা ব্লু প্রিন্ট রেডি হয়ে গেছে। ঠিক সেইভাবে ফাইন্যান্স মিনিস্ট্রির যিনি মন্ত্রী হয়েছেন অজন্তা নিয়োগ, উনিও যে নতুন চাকরি দেওয়া হবে, আমাদের একটা ইলেকট্রাল প্রমিস আছে 1 লক্ষ লোককে আমরা চাকরি দেবো, সেই 1 লক্ষ লোককে কিভাবে চাকরি দেওয়া যায় তাতে উনি লেগে গেছেন। উনার একটা টিমও রেডি করা হয়েছে, যে টিমের আমাদের অশোক সিঙ্গল এমএলএ ওনাকে রাখা হয়েছে। তো অলরেডি এই টিম কাজ করা আরম্ভ করেছে। স্বাস্থ্য বিভাগের মন্ত্রী আপনারা দেখেছেন কেশব মহন্ত, যদিও ওনার, আপনি ঠিকই বলেছেন, এক্সপিরিয়েন্স নেই, কিন্তু উনি অলরেডি, কথাটা বললাম এই কারণেই, আপনি বলেছেন যে আপনাদের ডাইনাস্টিক রুল চলে না আপনাদের বাড়িতে, প্রক্রিয়াগতভাবে চলে। তো এই প্রক্রিয়াগত জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে তো খুব ন্যাচারাল চয়েস স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মাই আসে। আপনি নিজে একজন চিকিৎসক। চেঞ্জ ইজ দ্য এভার চেঞ্জিং থিং ইন লাইফ, চেঞ্জটা হবেই। আর স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তো উনি সবসময় থাকতে পারবেন না, আর স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ দপ্তর। একজন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যটাকে রাখতেও পারতেন ওনার ইচ্ছা, কারণ উনি খুব ভালোভাবে কাজ করেছিলেন। আসামের এক শ্রেণীর লোক ভেবেও ছিলেন উনি স্বাস্থ্যটা কোভিড সময়ে রাখবেন, কিন্তু আমার মনে হয় ওনার গাইডেন্সে চলবে। এবং শ্রী কেশব মহন্ত 24 আওয়ার্স অন দ্য জব। গতকালকেও রাত্রে আমরা দেখেছি উনি গেছেন হসপিটালে, আজকেও মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি শ্রীরামপুরের বর্ডারে গিয়ে উপস্থিত হয়েছেন। কিছুদিন আগে আমাকে সঙ্গে নিয়ে শিলচর মেডিকেল কলেজে উনি রিভিউ মিটিং করেছেন। কাজে ওনার একটা গ্রিপ হয়তো হয়ে যাবে, কিছুদিন একটু সময় লাগবে, কিন্তু তার জন্য মানে সিস্টেম কিংবা কোভিডের ট্রিটমেন্ট কিংবা লোকদের যে খারাপ হবে সেটা হয়তো হবে না। সেটা আমি আশ্বাস করে দিতে পারি আমাদের শ্রোতাদের, দর্শকদের, যে কেশব মহন্ত খুব ভালোভাবেই কাজ করবেন। আচ্ছা আচ্ছা। তো গতকাল বিধানসভার শেষ হলো প্রথম অধিবেশন, এবং সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ইস্যু মুখ্যমন্ত্রী তুলেছেন, যেমন এনআরসি, যেটা উনি আপনারা আগে থেকে বলে আসছেন যে আপনারা ক্ষমতা এলে 20% বর্ডার ডিস্ট্রিক্টে 20%, 10% সেন্ট্রাল ডিস্ট্রিক্ট। পাশাপাশি আমরা কয়েকটা জিনিস যদি আমরা মিলিয়ে দেখি সঙ্গে, একদিকে সিএটা এখনো ঝুলে রয়েছে, অন্যদিকে ক্লজ 6-এর যেটা কমিটির যেটা রিপোর্ট সেটা বাকি রয়েছে, আরেকদিকে
আপাত দৃষ্টিতে হয়তো কোনো লিঙ্ক নেই, কিন্তু আবার একটা লিঙ্ক থাকতে পারে, সেটা হচ্ছে যে আলফার সঙ্গে যে আলোচনার এটা পরেশ বড়ুয়ার, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বরাক উপত্যকার থেকে একজন বাঙালি বিধায়ক, আপনি আমাদের কিভাবে আশ্বস্ত করবেন যে এনআরসিতে আর সেই ভোগান্তিটা হবে না, সরি সাংসদ, আর আমাদের সে আগের বারের মতো ভোগান্তির মুখে আমরা পড়ব না? আমি আপনার প্রশ্নের মূল উদ্দেশ্যটা বুঝেছি। দেখেন, আমি একটা কথা বলা দরকার। আসাম একটা ডিফিকাল্ট পিরিয়ড দিয়ে বিগত অনেক বছর গেছে। আসাম আন্দোলন, বিচ্ছিন্নতাবাদী শক্তি, আলফার উৎপত্তি, তারপরে সালফা আসা, তারপরে ডেমোক্রেটিক প্রসেস হয়ে যাওয়া, রিএস্টাবলিশ হওয়া, তারপরে বেশ কয়েকটা সরকার গেছে। আমরা লিম্প করে করে নর্মালসিতে আসার চেষ্টা করছি, আর বারবারই কোনো না কোনো জায়গায় আমরা হোঁচট খেয়ে যাচ্ছি। তো আমি আশা করছি, কারণ এইবার দেখেন আমাদের সরকার আসার পরেই আমাদের নতুন মুখ্যমন্ত্রী প্রথমেই যে কিডন্যাপিংয়ের ঘটনাটা হয়েছে আপার আসামে, উনি ওইখানে গেছেন, টিংরাইতে গিয়ে ওদের সঙ্গে কথাবার্তা বলে পরিবারের সঙ্গে দেখা করেছেন, এবং উনি একটা পাবলিক অ্যাপিল দিয়েছিলেন যে আপনারা সবাইকে ছেড়ে দেন। তো 2 জন আগে ছাড়া পেয়ে গেছিল। আর পরেশ বড়ুয়ার কানে এইগুলো খবর যাওয়ার পর উনি নিজের থেকেই বলেছেন যে আমি একতরফা যুদ্ধবিরতি 3 মাসের জন্য আমরা ডিসিশন নিয়েছি, এবং ইট ইজ অ্যান ওয়েলকাম স্টেপ। আমাদের মুখ্যমন্ত্রী সেটাকে ওয়েলকাম, আর উনি 100 ঘন্টা সময় চেয়েছিলেন যে শইকিয়া মহোদয়কে ছেড়ে দেবেন। তো আমরা দেখা গেল যে 38 ঘন্টার মধ্যে উনি বাড়ি ফিরত। তো দিস ইজ এ পজিটিভ সাইন। আর একটা কথা আমি বলে দেওয়ার দরকার, শুধু এটা আসামের সংদর্ভে না, এটা পুরো নর্থ ইস্টে। আপনি দেখেন আজকে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে সরকারে আসার পর ব্রু সমস্যার সমাধান হয়েছে, বড়দের সঙ্গে চুক্তি হয়েছে, নাগাদের সঙ্গে বিশাল বড়ভাবে একটা কথাবার্তা চলছে, এবং আমাদের মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় যদি আলফার যে এখন সুপ্রিমো আছেন, যিনি বাইরে আছেন, উনি যদি এরকম একটা প্রস্তাব দিয়ে থাকেন যে আমরা টক্সে বসতে রাজি আছি, হ্যাঁ, বাট ইট শুড বি উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনের বাইরে গিয়ে তো আর কেউ হবে না। আর আমি বাঙালি সংসদ হিসাবেও আমি কনস্টিটিউশনের ভেতরে থাকতে লাগবে, আর আমি কনস্টিটিউশনের ভেতরে থেকে আসামের ইন্টারেস্টে, ভারতবর্ষের ইন্টারেস্টে আমার কাজ করে যেতে হবে। আর আমি মনে করি যে এনআরসির সমস্যা, ভারতীয় জনতা পার্টি যেটা আগে বলেছে, আমাদের এই সমস্যার থেকে আমরা পজিশন থেকে আমরা দূরে সরছি না। আমরা বলেছি বর্ডার এরিয়াতে 20%-এর ভেরিফিকেশন হতে হবে, এবং সেন্ট্রাল ডিস্ট্রিক্টে অ্যালং দ্য লাইন অফ ব্রহ্মপুত্র যেগুলো ডিস্ট্রিক্ট আছে, নর্থ ব্যাঙ্ক, সাউথ ব্যাঙ্ক, এগুলোতে 10%-এর ভেরিফিকেশন করব। তো সেটা যদি হয়, সেটা যদিও সেটা ডিসিশন সরকার নেবে না, সেই এটা চলে গেছে সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট যদি বলে হ্যাঁ আমরা নেব, তাতে আমাদের কোনো আপত্তি নেই। উই আর এ ডেমোক্রেটিক সোসাইটি, আর আমাদের ডেমোক্রেটিক রাইট আছে টু আস্ক ফর 20% ভেরিফিকেশন। তো আমরা সেই রাস্তায় যাব। আর আমার মনে হয় আজকের দিনে আমাদেরকে যারা ভোট দিয়েছেন, সেটা ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড জেনে ভোট দিয়েছেন, এবং আগামী দিনে আমরা স্ট্যান্ড থেকে সরবো না, সেটা কালকে মুখ্যমন্ত্রীর বক্তব্য স্পষ্ট হয়ে গেছে যে আমরা যাদের যে আশ্বাস দিয়ে এসেছি সেগুলো আমরা প্রতিপালন করব আগামী 5 বছরের ভেতরে। দ্যাট ইজ আওয়ার অফিসিয়াল স্ট্যান্ড। আপনারা যে কাজ করেছেন, যেগুলো করতে পারবেন উইদিন এ ডেমোক্রেটিক প্রসেস, এটা আপনারা করবেন। কিন্তু আমার মনে হয় এটাতে কোনো সংঘাত হবে না। আমাদের প্রাইমারি লক্ষ্য হচ্ছে যে আসামের ডেভেলপমেন্ট, যেটা আমরা এতদিন পিছিয়ে পড়েছিলাম। আজকে দেখেন, আজকে গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, পার্ট অফ ওয়েস্টার্ন ইউপি অনেক ডেভেলপ হয়ে গেছে, আমরা অনেক পিছনে পড়ে রয়েছি। কাজে এইগুলোর ঊর্ধ্বে উঠে আজকের দিনে এই আমাদের জাত পাত ধর্মর উপরে উঠে আমার মনে হয় আমাদের আসামের ডেভেলপমেন্টটা করা উচিত। হ্যাঁ, আপনার যে ডিস্ট্রিক্টটা, আপনি যে কাছাড় বা শিলচর যেটা রিপ্রেজেন্ট করছেন, সেখানেও কিন্তু সীমান্ত সংলগ্ন এরিয়া রয়েছে। আমাদের করিমগঞ্জ তো রয়েছে, ডিস্ট্রিক্টও আছে আর স্টেটও আছে। হ্যাঁ, শুধু হাইলাকান্দিটা কোনো আন্তর্জাতিক সঙ্গে সেভাবে যুক্ত নয়। তা আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন যে এই জেলা দুটোতে যে এনআরসি যেটা বেরিয়েছে, সেটা রিভেরিফিকেশন ঠিকই প্রয়োজন আছে? নিশ্চয়ই আছে। আমরা তো বলেইছি, আগের থেকেই বলেছি। আমরা কোর্টেও বিজেপির তরফ থেকে আমরা কোর্টে গেছি। কোর্টে যখন যাওয়ার আগে যখন ডিসিশন নেওয়ার জন্য যে কমিটি বসেছিল, সেই কমিটিতে আমিও ছিলাম। আমরা ওপিনিয়ন দিয়েছি, এবং যেহেতু আমরা বর্ডার ডিস্ট্রিক্ট 20% ভেরিফিকেশন হওয়া দরকার। আমরা তো উই হ্যাভ এন বর্ডার এট কাঠিগড়া, আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার আছে, এবং করিমগঞ্জেরও বর্ডার আছে।
মানে আপনি মনে করছেন যে সেখানে যাদের নাম উঠেছে সেগুলোর ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে? নিশ্চয়ই থাকতে পারে, নিশ্চয়ই থাকতে পারে। আমরা তো ভেরিফিকেশনের জন্য বলছি, আমরা তো বলছি না সবাই নাম কেটে দাও, আমরা বলছি ভেরিফিকেশন করার জন্য। এবং ভেরিফিকেশন ইজ এ লজিক্যাল ডিমান্ড। ভারতীয় জনতা পার্টি সুপ্রিম কোর্টে গেছে, আর আমার মনে হয় সুপ্রিম কোর্টে দেখা যাক, আমরা তো আশা করি সুপ্রিম কোর্ট সায় দেবে সেটাতে। আচ্ছা, আমরা শুধু রাজ্যের কথাই বলছি, কিন্তু আপনি তো অ্যাকচুয়ালি কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন। তো আমরা একটু কেন্দ্রের ব্যাপারে যাই। আমরা দেখতে পাচ্ছি যে কোভিডের জন্য সারা দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি, এমন একটা পরিস্থিতি মানুষ অক্সিজেনের জন্য মারা যাচ্ছেন, হাসপাতালে বেড পাচ্ছেন না, এমনকি প্রধানমন্ত্রী প্রায় উনি আবেগে প্রায় কাঁদার মতো পরিস্থিতি হয়েছে, যেটা অনেকে নানাভাবে কটাক্ষও করা হচ্ছে। আমরা আগে দেখতাম যে রেগুলার সাংসদদের সঙ্গে দিল্লির মানে কেন্দ্র সরকারের একটা যোগাযোগ ছিল, এখন কিন্তু এই জিনিসটা আমরা একটু কম দেখতে পাচ্ছি। না, এটা আপনার ভুল ধারণা। অলরেডি আমরা কেন্দ্রের লিডারশিপের সঙ্গে বিগত 15 ডেজে 2টা ভিডিও কনফারেন্স আমার হয়ে গেছে। কালকে সকালে আমাদের পার্টির লিডারশিপের সঙ্গে, পার্টি মানে একদম হাইয়েস্ট জেপি নাড্ডাজির সঙ্গে আমরা করেছি। ইভেন কালকে আরেকটা হয়েছে 3 নম্বরটা, যেটাতে আমি ছিলাম না, সব স্টেট প্রেসিডেন্টদের সঙ্গে ন্যাশনাল প্রেসিডেন্টের হয়েছে। এবং আগামীকালকে সকালে আরেকটা আছে ন্যাশনাল লিডারশিপের সঙ্গে। কাজে ন্যাশনাল লিডারশিপ পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রত্যেকটা স্টেটের যারা লিডারশিপ আছে, এমপি আছে, তাদের সঙ্গে কথাবার্তা বলছে, তাদের সাজেশন নিচ্ছে, তাদের থেকে ওপিনিয়ন নিচ্ছে, কোথায় কি গলত হচ্ছে কিংবা কোথায় কি ভুল ত্রুটি আছে, সবগুলোর উপরে সেন্ট্রাল একটা মানে একটা চোখ আছে বলে আমি মনে করি। আগামী দিনে দেখেন একটা কথা, ভ্যাকসিন ইজ এন ইস্যু যেগুলো থেকে উঠে আসছে। আমরা যতদিন আমাদের হার্ড ইমিউনিটি হবে না, ততদিন আমাদের এই অঞ্চলে কোভিড-19 যেটা ব্যাড এফেক্ট, সাইড এফেক্টস, ডেথ, এগুলো কিন্তু আমাদের মানে সইতে হবে। কাজে আমার মনে হয় আমাদের সব ভুলে, দেখেন আমি যদি ডিবেট করতে যাই তো ডিবেটে আমরা দেখতে হবে যে জাপানিজ এনকেফেলাইটিসের ভ্যাকসিন বেরোতে 30-35 বছর লাগে, পোলিওর ভ্যাকসিন বেরোতে 25 বছর লেগেছে। এরকম অনেক ডিজিজ আছে যেগুলোর ভ্যাকসিন বেরোয়নি, কয়েকটা হেপাটাইটিসের বেরোয়নি, কয়েকটা হেপাটাইটিসের বেরিয়েছে। সো ইফ ইউ গো ইনটু ডিবেট, যারা আগের 60 বছর সরকার চালিয়ে এগুলোতে ফেল করেছে, তারাই আমাদেরকে বলছে যে 6 মাসের মধ্যে আপনারা ভ্যাকসিন দিয়ে দিন। যে ভারতবর্ষ 135 কোটি, which is more than, মানে population is more than entire Europe and United States of America put together. তো তার থেকে বেশি একটা রাষ্ট্রকে চালাচ্ছেন যেখানে 135 কোটি লোকের জন্য প্রায় 270 কোটি ভ্যাকসিন লাগবে, 2টা ডোজ করে যদি আমাদের সবাইকে দিতে হয়। আসামে 3 কোটি 30 লক্ষ লোককে আমার 6 কোটি 60 লক্ষ ভ্যাকসিন লাগবে। আমার এখন অবধি বিগত কিছু দিনে শুধু 40 লক্ষ ভ্যাকসিনেশন হয়েছে। তো এটাকে অ্যাটলিস্ট 6 থেকে 8 মাস তো লাগবে, এই সময়টুকু তো আমাদের দিতে হবে। এইটুকু যদি না দিয়ে আমরা যদি বারবার অক্সিজেন নেই, আরে অক্সিজেন নেই, আমাদের ভারতবর্ষের স্বনামধন্য ডাক্তার ডক্টর দেবী শেট্টি বলেছেন যে 9,000 মেট্রিক টনের রিকোয়ারমেন্ট থেকে হঠাৎ করে 30,000 মেট্রিক টনের রিকোয়ারমেন্ট ভারতবর্ষ পৌঁছে গেছে। ইট ইজ প্র্যাকটিক্যালি নট পসিবল যে যতই ভালো সরকার হোক, আমি অক্সিজেন, আমার বেড এবং অক্সিজেন সিলিন্ডার এবং অক্সিজেন প্রোডাকশন আমি রেডি রাখবো কিংবা এতদিনের মধ্যে আমি করে ফেলবো, ইজ প্র্যাকটিক্যালি নট পসিবল। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনি বাড়ি বানিয়েছেন, আপনার বাড়িতে 4 জন লোক আছে, এই 4 জন লোক থেকে 5 জন লোক, 2 জন আরও আসলো আপনার কাছে অতিথি, 6 জন লোক। 6 জন লোকের হঠাৎ করে ডায়রিয়া হয়ে গেল, আপনি আর্কিটেক্টকে দোষবেন কারণ আপনার বাড়িতে 6টা বাথরুম, 6টা টয়লেট বানায়নি বলে? আপনি তো দোষবেন না। আপনি তো একটা চিন্তা করে, আচ্ছা ঠিক আছে, হয়তো ক্যাপাসিটি বিল্ডিং আগে পিছে করে কিছু একটা ব্যবস্থা করবেন। তো আমার মনে হয় এরকম একটা জায়গায় আমরা এসেছি যে আমাদের পুরো ভারতবর্ষে অক্সিজেনের রিকোয়ারমেন্টগুলো কিছু প্রাইভেট অ্যান্ড পাবলিক পার্টনারশিপে কিছু জায়গায় এটাকে মেটানো হয়েছে, আগামী দিনে আরও হবে। এবং আরেকটা জিনিস আমার বলা যেতে পারে যে ভারতবর্ষে আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে, জুনের এন্ডে আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন ভারতবর্ষে অক্সিজেনের শর্টেজ আর থাকবে না। কিন্তু আমরা গত বছর একবার দেখেছি কোভিডের মানে যেটা ফার্স্ট ফেজ, যদি আমরা প্রথম ওয়েভ যদি বলি, সেটার সময় দেখেছি তারপরের যে পিরিয়ডটা নভেম্বরের পর থেকে ফেব্রুয়ারি মার্চ অবধি কোনো কেস ছিল না। ওই সময় কিন্তু কোনো কেস ছিল না। আপনার একজন চিকিৎসক হিসেবে, চিকিৎসকরা কিন্তু বারবার বলেছেন যে আমাদের এত
মানে একটু নজর রাখা উচিত। পরিস্থিতি কিন্তু এখনো ভালো না। ভালো নেই। আপনি একজন নিজের চিকিৎসক, আপনার কি মনে হয় না যে সরকার বলুন বা প্রশাসন বলুন আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল? আমি ইনফ্যাক্ট বিগত আজকে থেকে কিছুদিন আগে একটা আর্টিকেলও লিখেছি। দেখেন, এটা দের ইজ এ সায়েন্টিফিক বেসিস টু এভরিথিং। আমাদের এখানে মোটামুটি অক্টোবর নভেম্বরে আমাদের কোভিডের প্রথম ওয়েভের প্রকোপটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে। আমাদের এই অঞ্চলে শেষ হতে হতে ইউরোপে কিন্তু, বিশেষ করে ইংল্যান্ডে জানুয়ারি ফেব্রুয়ারিতে সেকেন্ড ওয়েভ চলছিল, এবং আমি তখনই জানতাম যে আমাদের এই অঞ্চলে আবার সেকেন্ড ওয়েভ আসবে। এবং আমরা কিন্তু এটাতে সরকারকে শুধু দোষ দিলে হবে না, এটার মধ্যে এভরিবডি ইজ রেসপন্সিবল। সরকার, হুজ সরকার? হার্ডলি মানে 1% অফ দ্য পপুলেশন ইজ সরকার, আমি যদি টেকনিক্যালি বলি। আমাদের বাকি যে 99% অফ দ্য পিপুল, আমরা তো উই লেট আওয়ার গার্ডস ডাউন। আমরা মাস্ক পরা বন্ধ করে দিয়েছি, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা বন্ধ করে দিয়েছি, আমরা হ্যান্ড ওয়াশিং বন্ধ করে দিয়েছি। আর যে জায়গা থেকে হঠাৎ করে, এখন আমরা ধরতে পারছি না কোন জায়গা থেকে এসছে, কিন্তু যদি আমরা সেকেন্ড ওয়েভ ভারতবর্ষে কোথা থেকে এসছে যদি দেখি, তাহলে দেখতে পাবো যে বোম্বে থেকে এটা আবার স্টার্ট। বোম্বে পার্ট অফ দিল্লি, কিছুটা রাজস্থান, কিছুটা কর্ণাটক, আর একটু হলেও আমার আহমেদাবাদে। এই যে জায়গাগুলোতে ফরেন ফ্লাইটস অ্যালাউ ছিল, সেই জায়গার থেকে আমাদের সেকেন্ড ওয়েভ স্টার্ট হয়েছে। এবং আমি আপনার মানে জন্য বলছি, কিংবা দর্শকদের জন্য বলছি, যে আমি আজকে থেকে 15 দিন আগে একটা আর্টিকেল লিখেছি, যেটা ন্যাশনাল প্রিন্টে এটা ছেপেছে। ওটার মধ্যে আমি ক্লিয়ার কাট লিখেছি যে সেকেন্ড ওয়েভের জন্য দায়ী শুধু সরকার একা হতে পারে না, এটার মধ্যে আমাদের রেসপন্সিবিলিটি থাকা দরকার। আমরা হয়তো সায়েন্টিফিক্যালি আমরা হয়তো কিছু জায়গাটা মিস করে গেছি, ডাক্তাররা তো নিশ্চয়ই বলেছে। এবং ডাক্তার হিসাবে আমি জানি, এখন আমি আরেকটা কথা বলছি, যে নভেম্বর ডিসেম্বর মাসে থার্ড ওয়েভ আসতে পারে, আগামী নভেম্বর। এবং এই যে কোভিডের প্রকোপটা, এটা আগামী মানে 3 বছর 3.5 বছর পৃথিবীতে এটা থাকবে। আগামী টোটাল 3-3.5 বছর থাকবে। 1 বছর 1.5 বছর আমরা ক্রস করেছি, আরো 1.5-2 বছর মোটামুটিভাবে কোভিডের প্রকোপ থাকবে, টিল দ্য টাইম উই ফুললি ভ্যাকসিনেট। আর আমাদের হার্ড ইমিউনিটি না হওয়া অবধি পৃথিবীতে কোভিড থাকবে। আপনি বলছেন যে যখন ব্রিটেনে যখন সেকেন্ড ওয়েভ শুরু হয়েছিল নভেম্বর জানুয়ারি, তখনই আপনি আজ করতে পেরেছেন, আপনি আশঙ্কা করতে পেরেছেন আমাদের এদিকে ওয়েভ আসবে, সেকেন্ড ওয়েভটা আসতে পারে। আপনি চিকিৎসক হিসেবে এটা ধরতে পেরেছেন, কিন্তু রাজনীতি, পলিটিশিয়ান রাজদীপ রায়, কিন্তু তারপরে ইলেকশনে আপনারা সেইভাবে প্রচারে আপনারা গেছেন। দেখেন, এইখানে সেটা কি মনে হয় না যে একটু ভুল হয়েছে আপনাদের? না, ভুল বলবো না, কারণ ইলেকশন কমিশন সবকিছু চিন্তা করে। ইলেকশন কমিশন 5টা স্টেটে ইলেকশনের জন্য মার্চ এপ্রিল মাসে ডেট দিয়েছে, মানে অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি মাসেই দিয়েছে, 45 দিনের গ্যাপ করে 5টা স্টেটে দিয়েছে। কিন্তু আপনি দেখেন তামিলনাড়ুতেও স্টার্ট হয়েছে, তামিলনাড়ুতেও ইলেকশন হয়েছিল, ওরা কন্ট্রোল করে ফেলেছে। মহারাষ্ট্রতে তো ইলেকশন ছিল না, গুজরাটের পার্টস অফ গুজরাট, রাজস্থানে ইলেকশন ছিল না, কিন্তু আমরা সেইখানেও আমরা দেখেছি কোভিডের সেকেন্ড ওয়েভটা প্রকোপটা প্রথমত ওই জায়গাগুলো পড়েছে যেখানে ইলেকশন ছিল না। হ্যাঁ, ইলেকশনের জন্য সেগুলো তো আপনি বলছেন যে বাইরের থেকে বিমান আসতো, সেখানে ফ্লাইট আসতো, কিন্তু আমাদের এখানে যেগুলো জায়গাতে ইলেকশন হয়েছে সেখানে যে খুব যে হঠাৎ করে আউটব্রেক হয়ে গেছে ডিউরিং দোজ টাইম, এটা হয়নি। আসামে আস্তে আস্তে একটু পরে হয়েছে। হ্যাঁ, আপনার কথাটা হয়তো পার্শিয়ালি রাইট, কিন্তু ইলেকশন যখন ইট ইজ এ কনস্টিটিউশনাল প্রসেস, ইলেকশন কমিশন আফটার কনসাল্টিং এভরিবডি ওরা ডিসিশন নিয়েছে। কিন্তু আমার একটা মনে হয় যেটা সরকার যেটা করতে পারতো হয়তো, যে আরেকটু অ্যাওয়ারনেসটার দিকে আরেকটু নজর দিলে হয়তো আমার মনে হয় যে আমরা আজকে যে পিকচারটা দেখতে পাচ্ছি সেটা হয়তো কিছুটা হয়তো রেহাই পাওয়া যেত। আরেকটা ব্যাপার, এই যে ভ্যাকসিন নিয়ে একটা চরম বিভ্রান্তি দেখা দিয়েছে। হ্যাঁ, এটার একটা কারণ আমরা বুঝতে পারছি, যে যেহেতু ভ্যাকসিনটা নতুন বা রোগটা নতুন, হ্যাঁ, প্রতিবার ফাইন টিউনিং করা হচ্ছে ভ্যাকসিনের, হয়তো সেটার জন্য যেটা সময়সীমা, যেটা যেমন কোভিশিল্ডেরটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে, ফলে একটা বিভ্রান্ত হয়ে যাচ্ছে মানুষ। আপনি একজন সাংসদ হিসাবে এবং একজন চিকিৎসক হিসাবে আপনার সেখানে কি বক্তব্য থাকবে? আমি একটু ভালো করে মানে ল্যান্সেটের আর্টিকেলগুলো আমি বিগত কয়েকদিন আগে দেখেছি। কোভিশিল্ডটার ইনিশিয়ালি বলা হয়েছে যে কোভিশিল্ডের সেকেন্ড ডোজটা হবে 42 থেকে 56 দিনের মধ্যে, 42 to 56 এর মধ্যে। তারপরেই ল্যান্সেটে একটা আর্টিকেল বেরিয়েছে যে কোভিশিল্ডের বেস্ট এফিকেসি হয় হচ্ছে 90 to 120 ডেজের মধ্যে, এবং সেটা ব্রিটেনে এটাকে প্র্যাকটিস করছে।
এবং ব্রিটেনে যখন এটা প্র্যাকটিস আরম্ভ হয়েছে তখন আমাদের এই অঞ্চলে, আজকাল তো বেশি আর কমিউনিকেশনের যুগ, আজকে যেটা ব্রিটেনে হচ্ছে কালকে ভারতবর্ষে আসছে এরকম না, আজকেই সঙ্গে সঙ্গে চলে আসে। তো আমার কিছু বন্ধু বান্ধবদের থ্রুতে ওদের কাছ থেকে জানতে পারলাম যে এরকম একটা পরিস্থিতি, এবং এটা ওদের দেশে চলছে আর আমাদের দেশেও এটা লাগু হবে। ঠিক সরকার, আমাদের হেলথ ডিপার্টমেন্টও সেই যেগুলো নোটিফিকেশন 90 to 120 ডেজ করেছে। এবং আপনাকে আরও বলি, এখন আরেকটা স্টাডি আসছে, যে স্টাডি বলবে দ্য বেস্ট দিস থিং এফেক্ট পাওয়া যায় যদি আমরা 6 মাস পরে সেকেন্ড ডোজটা নিই। 6 মাস পরে? হ্যাঁ, 6 মাস পরে এই স্টাডিটাও এসে গেছে। এবং এই 6 মাস মানে হচ্ছে 180 দিন। এখন আমাদের কম্পেয়ার করতে হবে 90 ডেজ টু 120 ডেজ, মানে 4th মান্থে দিলে আমাদের লাভ হবে না 180 দিন পরে মানে 7th মান্থে দিলে আমাদের লাভ হবে। তো উই হ্যাভ 3 সেট অফ ইস্যুস। সেকেন্ড ভ্যাকসিন বিটুইন 42 ডেজ টু 56 ডেজ, 90 দিন থেকে 120 দিন, এবং থার্ড সেট হচ্ছে 180 দিনের পরে। তো আমাদের মেডিকেল এভিডেন্স কি বলে এটার উপরে আমাদের ডিসিশন হবে, এটার মধ্যে কোনো পলিটিক্স আসে না। আর আমি আশা করি ভারত সরকার, হ্যাঁ টাইমিংটা আমাদের সরকারের জন্য খারাপ হয়ে গেছে, কারণ কয়েকটা জায়গায় কিছু ইস্যুজ এসে গেছে যে মৃত্যুর হার বেড়ে গেছে, কিংবা হঠাৎ করে কোভিশিল্ড পাওয়া যাচ্ছে না বলে এরকম, কিন্তু ইট ইজ প্র্যাকটিক্যালি নট পসিবল। আমি আপনাকে আরেকটা কথা বলি, শুধু ভারতবর্ষ তো, আমাদের দেশে ভ্যাকসিন শুধু ভারতবর্ষের জন্য হচ্ছে না, অন্য দেশে সারা বিশ্বের জন্য ভ্যাকসিন হচ্ছে। তো একটা মানে 1 বিলিয়ন আপনি লোকের ভ্যাকসিন বানানো, আর 10 বিলিয়ন লোক মানে 1000 কোটি লোকের ভ্যাকসিন বানানো, 2000 কোটি ভ্যাকসিনের ডোজ রেডি করা, শুধু ভারতবর্ষ হয়তো জার্মানি হচ্ছে, সুইজারল্যান্ডে হচ্ছে, আর 2-1টা জায়গায় হচ্ছে। তো এটা একটা সুপার হিউম্যান টাস্ক। পুরো বিশ্বে, এটা পুরো বিশ্বে আমরা মানে এরকম পরিস্থিতি তো হয়তো আমাদের জীবনে আর দেখবো না। আর আমার ব্যক্তিগত জীবনে মনে হচ্ছে যে ইট ইজ সামথিং লাইক এ থার্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্যাট চায়না ইজ মোর দ্যান থার্ড ওয়ার্ল্ড ওয়ার। চায়না মানে পৃথিবীর অন্যান্য দেশের উপরে একটা কম্পেল করে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। আচ্ছা, এটা কি ঠিক যে ভারত সরকার বা ICMR যেদিন বললো যে 3 থেকে 4 মাসের পরে ভ্যাকসিনটা নেওয়া দরকার, না 3 থেকে 4 মাসের ভেতরে, 90 ডেজের পরে 120 মানে 12 সপ্তাহ থেকে 16 সপ্তাহ প্রথম যেটা বলা হয়েছে, তার ঠিক পরদিনই ব্রিটেনে সেটা 8 সপ্তাহ করে দেওয়া হয়েছে। এটা কি ঠিক? না, ব্রিটেনে আগের থেকেই থার্ড মান্থের পরে দেওয়ার জন্য প্রবণতা, বেশ কয়েকদিন আগে ল্যান্সেটে আর্টিকেল বেরিয়েছে এবং ওরাও প্র্যাকটিস আরম্ভ করে দিয়েছে। ব্রিটেন থেকে আমরা কিন্তু খুব একটা পিছিয়ে নেই, কিন্তু মানে এই যে নোটিফিকেশন ইস্যু রিগার্ডিং সেকেন্ড ডোজ অফ কোভিশিল্ডে ব্রিটেন করার হয়তো আমরা খুব বেশি হলে 2 সপ্তাহের মধ্যেই আমরা এটাকে নোটিফিকেশন। আরেকটা বিভ্রান্তি হচ্ছে, সেটা হচ্ছে যে কোভ্যাক্সিন কোভিশিল্ড, তো একজন চিকিৎসক হিসেবে আপনি এই বিভ্রান্তিটাকে কীভাবে কাটিয়ে দেবেন? প্রথমে কোভ্যাক্সিনটাকে বলা হয়েছিল 28th ডেতে নেওয়ার জন্য। যে দেখেন, একটা কথা সায়েন্টিস্টদের হয়ে বলা দরকার আমার, আমরা বলি এভিডেন্স বেসড মেডিসিন, এভিডেন্স আছে আমার কাছে, আমি কথা বলবো। আমার কাছে এভিডেন্সই ছিল না। এই যে এই রোগটা কোথার থেকে এসেছে, হঠাৎ করে পৃথিবীকে হিট করেছে, মানুষ এটার ভাইরাস সম্বন্ধে এটা রিসার্চ করতে পারার সময় পায়নি, এবং একটা ভ্যাকসিনকে 4টা ফেজের ট্রায়াল দিয়ে রেডি করতে ইট টেক্স মিনিমাম 18 মান্থস। আমরা এটাকে 12 মাস 16 মাসে আমরা নামিয়েছি। আপনি চিন্তা করেন, নভেম্বর ডিসেম্বর অফ 2019-এ ফার্স্ট কোভিডের কেস ধরা পড়েছে পৃথিবীতে, এবং আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মোটামুটিভাবে আমরা ভ্যাকসিন পেয়ে গেছি। মানে আমি শর্ট করেও, টাইম ফ্রেমটাকে শর্ট করেও, ইন দ্য আর্জেন্সি অফ দ্য সিচুয়েশন, আমরা এটাকে 18 মাসটাকে আমরা এটাকে 12 মাস 13 মাসে নামিয়েছি। তো পৃথিবী মানে এটাকে কোপ আপ করার জন্য পৃথিবীর যারা লিডারশিপ আছে সবাই মিলে তো এই ডিসিশন নিয়েছে। তো আমার মনে হয় এটার মধ্যে খুব বেশি পলিটিক্স দেখাটা উচিত না। আমি বলছি এটার মধ্যে পলিটিক্স দেখা উচিত না। আর 4টা ফেজ অফ ট্রায়ালের পরে যে আমাদের ভ্যাকসিনটা আসে মার্কেটে, এটার মানে এফিকেসিটা যে চট করে কেউ বলে দিতে পারবে, কোনো সায়েন্টিস্ট কিংবা কোনো ডক্টর, ওর কাছে তো এভিডেন্স থাকতে লাগবে। এই এভিডেন্স নেই, এমন অবস্থায় আমরা এই কথাগুলো বলছি। এবং কিছুটা হলেও মানে ডাক্তারদের এবং সায়েন্টিস্টদেরকে দ্য পলিটিক্যাল ক্লাস অর দ্য নন পলিটিক্যাল ক্লাস, দে হ্যাভ টু বিলিভ যে না, যিনি বলছেন উনাকে বিশ্বাস করা দরকার। বিশ্বাস যদি আমি করি না, অথরিটির জায়গাটাকে বিশ্বাস করা। তো সেই জায়গা থেকে বলছি যে রাস্তাঘাটে বেরোন বা আপনি যেখানেই যান, সেখানে একটাই কথা শুনবেন, কোভিশিল্ড ভালো না কোভ্যাক্সিন ভালো। বলে যে তুমি কোভিশিল্ড নিয়েছো, না কোভ্যাক্সিনটা বেটার। আপনি একজন চিকিৎসক হিসাবে
আপনি এই বিভ্রান্তিটা কিভাবে কাটিয়ে দেবেন? দেখেন, একটার এফিকেসি কোনটা বেটার? না, আমি বলছি আপনাকে, একটার এফিকেসি হচ্ছে 94.7%, আর একটার এফিকেসি হচ্ছে 95.2%। মানে কোনটার? ধরে নিন, আচ্ছা, কোনটা না, ধরে নিন। স্যাম্পল এক্স অ্যান্ড স্যাম্পল ওয়াই। এখন আপনি আমাকে বলেন, আপনি স্যাম্পল এক্স চুজ করবেন না স্যাম্পল ওয়াই চুজ করবেন? যেটার এফিকাসি বেশি সেটাই চুজ করব। তো এটা 0.1 আর 0.2-তে কি, মানে আমার কাছে যদি ফেল করে তো আমার কাছে 100% ফেল। আমি ভ্যাকসিন নিলাম, আমার উপরে কাজ হলো না, তো আমি তো 100% আই এম এ ফেইলড কেস অফ ভ্যাকসিন। কাজে আমার মনে হয় সাধারণ মানুষের, এটা বলার কারণ হচ্ছে সাধারণ মানুষের কোভ্যাক্সিন ভালো না কোভিশিল্ড ভালো ডিবেটে যাওয়াই উচিত না। দুটা যদি ভালো না হতো, এটা দুটাকেই সরকার মার্কেটে ছাড়তো না, অ্যাপ্রুভেল পেত না। এখন একটা কথা হচ্ছে যে আরেকটা টেকনিক্যাল ইস্যু আছে, একটা ভ্যাকসিন একটা ডোজের এফিকেসি ইজ অ্যারাউন্ড 70%, আরেকটা ডোজের 75%, 5% ডিফারেন্স ইজ সিগনিফিকেন্ট ডিফারেন্স। কাজেই সেটার দিকে তাকালে হয়তো আপনি বলতে পারেন যে না, একটা ভ্যাকসিন ভালো একটা ভ্যাকসিন খারাপ, আমি নাম নিচ্ছি না, কিন্তু বাই অ্যান্ড লার্জ বোথ ভ্যাকসিন আর ইকুয়ালি এফিকেশিয়াস অ্যান্ড ইন দ্য লং রান দুটাই সেম রেজাল্ট দেবে। কিন্তু শিলচর মেডিকেল কলেজে ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও 2 জন পেশেন্ট মারা গেছে, সেটা আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন? দেখেন, সেটা কি মানে কোমরবিডিটি কারণ? দুটাই হতে পারে। আমি আপনাকে বলি, দেখেন, ফার্স্ট ভ্যাকসিন নেওয়ার পরে ধরে নিন 70-75% প্রোটেক্টিভ হয়ে গেছে। সেকেন্ড ভ্যাকসিন নেওয়ার পরে ও কোভিডটা কন্ট্রাক্ট করে নিয়েছে অ্যান্ড ভাইরাল লোডটা বেশি হয়েছে। সেকেন্ড ভ্যাকসিনের পরে দের ইজ এ গ্যাপ অফ অলমোস্ট 2 months ফর your antibody to be bold and strong enough to give you protection. এই 2 মাসের মধ্যে যদি আপনি ডিজিজ কন্ট্রাক্ট করে থাকেন এবং ডিজিজের ভাইরাল লোডটা আপনার শরীরে বেশি হয়ে থাকে, দেন দের ইজ এ চান্স দ্যাট ইউ উইল সাকাম টু দ্যাট। এখন কোন সময়টাতে উনি কন্ট্রাক্ট করেছেন, ডিজিজটা কোন সময় উনি নিয়েছেন, ওদের শরীরে এসেছে, সেটা উনি বলতে পারলে হয়তো রিসার্চ প্রসেসে গিয়ে সুবিধা হবে। ইট ইজ জাস্ট অ্যান একাডেমিক ডিসকাশন। কিন্তু এরকম বলা, দেখেন আরেকটা আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি। ভারতবর্ষে যখন প্রথমবার কোভিড হয়েছে, অনেক ডাক্তার এন্ড হেলথ ওয়ার্কার মারা গেছে। আমরা যখন কোভিডের ফার্স্ট ডোজ দিয়েছি, আমরা বলেছি ফার্স্ট ডোজটাকে আমরা হেলথ লাইন ওয়ার্কারদেরকে দেবো আগে, হেলথ লাইন ওয়ার্কারদেরকে দেওয়া হয়েছে। সেকেন্ড ওয়েভ অফ কোভিডে পুরো ভারতবর্ষে মৃত্যুর, মানে হেলথ ওয়ার্কার এন্ড ফার্স্ট লাইন অফ যারা কাজ করছে তাদের মধ্যে মৃত্যুর হার নগণ্য, একদম গোনা যাবে ভারতবর্ষে কয়জন মারা গেছে। কাজে এফিকেসিয়াস যে এটা তো এই মানে প্লেনলি এটা সামনে চলে আসছে। হ্যাঁ, 1-2 হয়তো এরকম হচ্ছে, আমি আপনার কথায় ডিসএগ্রি করছি না, হয়তো 2 পেশেন্ট এরকম আছেন। আমি মেডিকেল কলেজের যেটা আমাদের কাছে হতে পারে 2 জন মারা গেছেন যারা 2 বার ভ্যাকসিন। এখন কথা হবে ওদের অ্যাডমিশনের ডেটের সঙ্গে সেকেন্ড ডোজটার গ্যাপটার মিলাতে লাগবে কি আছে না আছে। আর অনেক সময় হতে রেয়ার অকেশনে হয় হয়তো মানে অ্যান্টিবডির লেভেল, আর আপনি যে কথা বলেছেন সেটাও হতে পারে দের হি কুড বি বার্ডেনড উইথ মানে হিউজ কোমরবিডিটিস। আচ্ছা, ভ্যাকসিন নিয়ে আমরা প্রথম দিসপুর দিয়ে শুরু করলাম আলোচনাটা, তারপর আমরা দিল্লিতে গেলাম, সারা দেশে গেলাম, এবার আমরা একটু আপনার যেটা লোকসভা কেন্দ্র সেখানে ফিরে আসি। সেখানে ভ্যাকসিনের যে প্রক্রিয়াটা যেভাবে চলছে, সেখানে আপনি সন্তুষ্ট কি? না, আমি পুরোপুরি সন্তুষ্ট না। আমি সব জায়গায় বলেছি, আজকেও আমি 2টা জায়গায় মিটিং করে এসেছি এবং আমাদের পার্টির কথার পরে আমি ভ্যাকসিন সম্বন্ধে ওদের সামনে বলে এসেছি যে আমাদের ভ্যাকসিন সম্বন্ধে আসাম অলরেডি টাকা পে করে দিয়েছে কোম্পানিদেরকে, এবং উই আর এক্সপেক্টিং দ্য এন্টায়ার সাপ্লাই চেইনটা, এটা তো একসঙ্গে সব ভ্যাকসিন আসামে দিয়ে দেবে না, কারণ এটা স্টোরেজেরও সমস্যা আছে। আমি আশা করছি যে মোটামুটি ফার্স্ট উইক সেকেন্ড উইক অফ জুনের মধ্যে আমাদের মোটামুটি স্যাম্পল সব আসবে, এবং আমরা পুরো ডিস্ট্রিক্টে যেভাবে আমরা হেলথ এর থ্রুতে আমরা ভ্যাকসিন আরম্ভ করেছি, সেই জায়গাতে আমাদের আরেকটু নাম্বার অফ সেন্টার্স বাড়াতে লাগবে। সেই সেন্টার্সগুলো বাড়লে আমাদের মনে হয় জনসাধারণের যে কষ্ট হচ্ছে, এখন এক একটা সেন্টারের লাইন লম্বা করে দাঁড়াতে হচ্ছে, সেই জায়গাগুলোতে আমরা একটু রেহাই পাবো। আর আরেকটা কথা বলা দরকার যে ভ্যাকসিনের একটা লাইফ আছে, ভ্যাকসিন হ্যাজ টু বি কেপ্ট এট 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফ্রিজের দরজায় রাখলে সেটা হবে। আমি ভ্যাকসিনটাকে কোল্ড চেম্বার থেকে বের করলাম, একটা আইস বক্সের মধ্যে ঢুকালাম, এখানে একটা সার্টেন ডিগ্রি অফ টেম্পারেচারের মধ্যে বোতল, আমি সেটাকে নিয়ে রোদ্রে বাসে উঠে অটোয় চড়ে আমি একটা ভ্যাকসিনেশন সেন্টারে গেলাম, গিয়ে ওইখান থেকে একটা বের করে একটা ভাইল বের করলাম। একটা ভাইল বের করলে আমি ওইখানে 10 জনকে 0.5 ml 5 ml থাকে 0.5 করে আমি 10টা বের করে 10 জনকে শুট করে দিলাম।
সাপোজ ওইখানের মধ্যে 0.5 ml কোনো ভ্যাকসিনের ভাইলে এরকম আছে যে 0.5 ml বেশি থাকছে, তো 11 জনকে দেওয়া যায়। তো আমি একটা ভ্যাকসিন এরকম কোনো অড নাম্বার কি ইভেন নাম্বারে গিয়ে থামলো, তো যে 4টা কি 5টা ভ্যাকসিন আরও দেওয়ার, এই 4টা 5টা ভ্যাকসিন তো নষ্ট হয়ে গেল, এটা তো আমি আবার ফ্রিজে নিয়ে গিয়ে আবার করে আর অন্য 5 জনকে দিতে পারবো, এরকম হয় না। তো আমাদের এই অঞ্চলে কিছু কিছু ভ্যাকসিন ইজ এ পেরিশেবল আইটেম, এটা পেরিশ হবেই, এবং ভ্যাকসিনটাকে যত কম পেরিশ হয় এটা দেখার দায়িত্ব হচ্ছে ম্যানেজমেন্ট, যারা এটাকে পরিচালনা করছে। কাজে খুব আমি সেন্টার বেশি করে দিলাম, সব জায়গাতেই ভ্যাকসিনেশন হচ্ছে, ধরুন আমি বলছি না, আমাদের টার্গেট 100 জনকে ভ্যাকসিন দেওয়া, সব জায়গাতে গিয়ে 87, 76, 54, 98, তো এই যে ফ্র্যাকশনসগুলো থেকে গেল, এগুলো তো ওয়েস্ট হয়ে গেল। তো ওই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় যেরকম রাজস্থানে আজকের দিনে সবচেয়ে বেশি ভ্যাকসিন ওয়েস্ট হচ্ছে, রাজস্থান, আসামেও হয়েছে, আসামেও মোটামুটিভাবে ভ্যাকসিন ওয়েস্ট হয়েছে, ইট ইজ অনলি বিকজ অফ দিস। তবে আমি মনে করি ভ্যাকসিন যখন চলে আসবে আমার একটা পার্সেন্টেজও ভ্যাকসিন ওয়েস্ট হবে, এটা থিওরিতেই লেখা আছে, এটা আমরা পারবো না আটকাতে, কিন্তু দেখতে লাগবে যে ভ্যাকসিন ওয়েস্টের পার্সেন্টেজটা যত মিনিমাল থাকে তত ভালো। যেরকম আমি পার্শ্ববর্তী আমাদের ত্রিপুরার কথা বলছি, ত্রিপুরা হ্যাজ ডান অলমোস্ট 34% আর ভ্যাকসিনেশনের লস, ওদের ছোট মানে জায়গাটা ছোট, 40 লক্ষ পপুলেশন, মোটামুটিভাবে মানে ত্রিপুরা গভর্নমেন্ট ইজ ডুইং এ ভেরি গুড জব অ্যাজ ফার এজ ভ্যাকসিনেশন ইজ কনসার্ন। না দেখুন, এটা তো এই যে আপনি কারণগুলো বললেন, সেই কারণগুলোতে কিছু ওয়েস্টেজ হবে, কিন্তু আমাদের এখানে সিভিলের কথা উঠে যাচ্ছে অসাধু একটা চক্রের ব্যাপারটা, এবং ম্যাজিস্ট্রেট পর্যায়ে একটা তদন্তের নির্দেশ দেওয়া আছে, আপনি সেটার খবর নিয়েছেন কি? সেটা আমি 2বার শিলচরের ডিসি কীর্তি মহোদয়ের সঙ্গে দেখা হয়েছে, তার মধ্যে একবার আমি আমাদের নতুন বিধায়ককে নিয়ে গেছিলাম, এবং ওনাকে আমি বলেছি যে যেরকম কোনো অসাধু চক্র যদি এই অফিসে থেকে থাকে সিভিল হসপিটালে, তাদেরকে ইউ শুড ব্রিং দেম টু বুক। এবং তার কিছুদিন পরেই যখন মন্ত্রী মহোদয় এসেছিলেন, ওনার সঙ্গে অনুরাগ গোয়েল যিনি আধিকারী আছেন, ওনার সঙ্গেও আমার কথা হয়েছে, এবং ওনাকে আমি ডাইরেক্টলি ভালো করে বুঝিয়ে বলেছি যে এই যখন আমাদের ভ্যাকসিন পাচ্ছে না, যদি ব্ল্যাক মার্কেটিং হচ্ছে ভ্যাকসিনের, এটা ইট ইজ ভেরি আনডিজায়ারেবল। আর আমি ব্যক্তিগতভাবে, আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন আপনি খুশি নাকি, কাছাড় জেলাতে ভ্যাকসিনেশনের যে প্রক্রিয়া হয়েছে সেটাতে আমি পুরোপুরি খুশি নই, এবং আরেকটু খুশি হলে মানে হতে পারতাম যদি আমার ভালো লাগতো, কারণ মানুষের কাছ থেকে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়া কিংবা টেলিফোনের যুগে আমার কাছে অনেক কমপ্লেইন্টস আসছে, আর আমি যতটুকু পারি এটাকে মানে সেটেল করার চেষ্টা করছি, কিন্তু কিছু কিছু জায়গায় পারছি না। আরেকটা বিভ্রান্তি আমাদের এখানে রয়েছে, যেটা হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার আগে কি র্যাট করানোটা উচিত কিনা, এবং সেটা নিয়ে যে আরেকটা মানে এটা বিভ্রান্তির একটা আশঙ্কা বা একটা ভীতির তৈরি হয়েছে। যেমন ধরুন একজন কেউ ভ্যাকসিন নিতে গেল, তো সেখানে র্যাট করানো হলো, র্যাটের মধ্যে দেখা গেল একজন পজিটিভ বেরিয়ে গেল। অভয়জনের পাঠশালাতে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, তো সেইখানে মানে আপনার সাজেশন, আপনার প্রেসক্রিপশনটা কি থাকবে, যে মানে র্যাটটা করানোর প্রয়োজন কি, যদি র্যাটে পজিটিভ আসে তাকে সেখান থেকে, সেই লোকটিকে সেখান থেকে প্রপার ডেস্টিনেশনে কিভাবে পাঠানো? দেখেন, আমার মনে হয় ভ্যাকসিনেশনের জন্য গেলে র্যাট করানোটা ইজ নট ম্যান্ডেটরি, কারণ র্যাট করে আমার কোনো লাভ হচ্ছে না, শুধু এটাকে প্রসেসটাকে ডিলে হচ্ছে। আর হয়তো একজন পজিটিভ কি কেস পেলাম, আমি ওনাকে ট্রিটমেন্ট করানোর জন্য জেনারেলি ইনকিউবেশন পিরিয়ডে যদি থাকে, ধরুন 4 কি 5 দিনের, যে আজকে আমি ভাইরাসটা কন্ট্রাক্ট করলাম, আমার 4 দিন কোনো সিমটম হবে না, 4 দিন পর থেকে আমার সিমটম স্টার্ট। এই 4 দিনের মধ্যে যদি আমি এসে ভ্যাকসিন নেই, তো আমি জানি না হাউ উইল দ্য বডি রিঅ্যাক্ট, হয়তো আমি ঠিক হয়ে যাব, কিন্তু কিছু কিছু লোক বলছে যে না আমাদের গায়ে ব্যথা হচ্ছে, আমাদের একটু হয়তো পারে ওই সময়টাতে কন্ট্রাক্ট ইনকিউবেশন পিরিয়ডে ছিল। কিন্তু কেউ যদি পজিটিভ থাকে, ওর তো সিমটম থাকবে, ও তো এমনিই আসবে না, যেরকম প্রেগনেন্ট মাদাররা আসছে না। হ্যাঁ, প্রেগনেন্ট মাদারদেরকে বলা হয়েছে, ল্যাকটেটিং মাদারদেরকে বলা হয়েছে, যারা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করছে তারা ভ্যাকসিনের জন্য আসেন, কিন্তু সরকার ক্লারিফিকেশন দিয়েছে যে ল্যাকটেটিং মাদার্সদেরকে যেতে এবং তাদেরকে ভ্যাকসিন নিতে বলা হয়েছে সরকারের তরফ থেকে। না, বিভ্রান্তিটা কোত্থেকে শুরু আমি বলছি, কেন্দ্র সরকারের যেটা গাইডলাইন সেটাতে বলা হচ্ছে যে রেটের প্রয়োজন নেই, কিন্তু আসামের যিনি NHM এর যিনি ডিরেক্টর, আমাদের যিনি জেলাশাসক ছিলেন ডক্টর লক্ষ্মণন, উনি আমাদের বলেছেন যে না আমরা রেট করাবো।
টু বি ঠিক আছে, হয়তো টু বি অন দ্য সেফ সাইড হয়তো Safer করাচ্ছে, side. বাট আমার ব্যক্তিগতভাবে যতটুকু, আমি তো আই এম নট এ স্টুডেন্ট অফ ভাইরোলজি, বাট আমার ডাক্তারি সেন্স আমাকে বলে যে এই রেট করানোর কোনো জাস্টিফিকেশন নেই। করানোর জাস্টিফিকেশন নেই। হ্যাঁ। না তাহলে যে হচ্ছে, আপনি কোনো মানে সাংসদ হিসেবে আপনি কোনো এটার না, সব কিছুতে আমি বলিনি, কিন্তু ওনার সঙ্গে আমার বারবার কথা হয়েছে যে আমি প্রসেসটাকে একটু মসৃণ করার জন্য, স্মুথ করার জন্য, যাতে সাপ্লাই রেডি করা যায়, যাতে একজন আছে মিস্টার নাথেকে দায়িত্ব দেওয়া হয়েছে ভ্যাকসিনের নোডাল অফিসার ফর দ্য স্টেট, ওনার সঙ্গে আমি অ্যাটলিস্ট 3-4 বার ফোনে কথা বলে সেরেছি বিগত 7-10 দিনে, যে আমাদের এই অঞ্চলে বিশেষ করে বরাক উপত্যকাতে যাতে ভ্যাকসিনের সাপ্লাইগুলো ঠিক করা যায়। তো যাই হোক, সবসময় তো সবার সঙ্গে মত মিলবে এরকম না। হ্যাঁ, তো আমি আশা করি আগামী দিনে হয়তো এগুলো রেট উইল নট বি এ ম্যান্ডেটরি দিস থিং ফর ভ্যাকসিনেশন। আর যেটা অ্যাম্বুলেন্স নিয়ে যেটা আরেকটা ভীতি বলা যায়, সেটা যে যারা পজিটিভ হচ্ছে তাদের প্রপার ডেস্টিনেশন, ধরুন হোম আইসোলেশনে পাঠানো বা হাসপাতালে পাঠানো, হ্যাঁ, সেটার পর্যাপ্ত পরিমাণের অ্যাম্বুলেন্স আমাদের নেই। টিকল হাসপাতালে যারা পজিটিভ বেরোচ্ছে, সেখানে একটা চরম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। তো আপনি সাংসদ হিসেবে শিলচর লোকসভাতে আমাদের কাছে 50-55টার মতন অ্যাম্বুলেন্স রয়েছে, এবং আমি জানি মানে ডিসি ম্যাডামের সঙ্গে ডেডিকেটেড ফর না, ওভারঅল তার মধ্যে কিছু ডেডিকেট করা হয়েছে, 30-32টা বোধহয় ডেডিকেট করা হয়েছে, এবং আমি ডিসি ম্যাডামকে বলেছি, ওনার সঙ্গে আলাপ হয়েছে, এবং শি ইজ অলসো অফ দ্য সেম ওপিনিয়ন দ্যাট আমাদের অ্যাম্বুলেন্স কম আছে কোভিড করার জন্য, কোভিড পেশেন্ট শিফট করা। গতবার সেরকম বোঝা যায়নি, কারণ নাম্বার অফ কেসেস ওয়েল লেস। এবার এটা একটু গায়ে লাগছে এখন, যে হঠাৎ করে অ্যাম্বুলেন্স আমাদের পাচ্ছি না, বিকজ নাম্বার অফ কেসেস বেড়ে গেছে। গতকালকে আমি জানি যে শিলচর মেডিকেল কলেজে 50 জন এডমিশন হয়েছে, তার আগের দিন 75+ হয়েছে এডমিশন। তো এরকম করে আজকের দিনে 600 জনের রুগীর শিলচর মেডিকেল কলেজে চিকিৎসা চলছে। এখন আপনি যদি বলেন সবাইকে আমার আনতে লাগবে, যেতে লাগবে, আমার তো স্টাফ লিমিটেশন আছে, আমার গাড়ির লিমিটেশন আছে, আমার মানে এতগুলো লিমিটেশন মধ্যে আমার কাজ করতে লাগবে, এবং আমরা সব কিছুর জন্য যদি সরকারকে দোষ দিই এবং সরকারকে দায়ী করি, আমার মনে হয় ইট উইল বি আনফর্চুনেট আর কি। শিলচর মেডিকেলের উপর যে এই যে পেশেন্টের সংখ্যা বাড়ছে, ক্রমাগত বেড়েই চলেছে, সেটা একটা ভয়ঙ্কর চাপ সৃষ্টি হচ্ছে। আপনারা ইকুইপমেন্টসের ব্যবস্থা করছেন, আপনারা আইসিইউ বানিয়ে দিচ্ছেন, কিন্তু যেটা স্টাফ, ডাক্তারের সংখ্যা বলুন বা প্যারামেডিক্যাল স্টাফ, সেটার কিন্তু বাড়ানো হচ্ছে না। তো ফলে ডাক্তারদের ওপর এবং প্যারামেডিক্যাল স্টাফ যারা নার্স রয়েছে, এদের সংখ্যাটা কিন্তু খুব কম হয়ে যাচ্ছে। সেটা আপনারা কীভাবে মিট করবেন? হ্যাঁ, আপনি খুব ভ্যালিড প্রশ্ন করেছেন, কারণ এইগুলো প্রশ্ন অনেকে করে না এবং বোঝেও না, আর উত্তর দিলেও মানে এইগুলো খবরের কাগজে আসে না। দেখেন, আমাদের এখানে উই হ্যাভ শর্টেজ অফ ডক্টরস, অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি উই হ্যাভ শর্টেজ অফ স্পেশালিস্ট ডক্টরস, যার ফলে কি হয়েছে, 8টা মেডিকেল কলেজে আমরা কিছু কিছু জায়গায় আমরা ক্লিনিক্যাল ছাড়াও, মানে মেডিসিন ডাক্তার ছাড়াও নন মেডিসিন ডক্টর, স্টার্টিং ফ্রম অ্যানাটমি, ফিজিওলজি, ওরা তো বেসিক এমবিবিএস জানে, তো পালস বিপি দেখা, মনিটরিং করা, গ্রাফ মনিটরিং করা, এইগুলো জিনিস ওরা জানে। ওদেরকে কাজে লাগানো হয়েছে 8টা মেডিকেল কলেজে। আমরা টিম বানিয়ে যেন বেশিরভাগ হাসপাতালেই 3টে করে টিম কাজ করছে, 3টে শিফটে। এই 3টে শিফটে কাজ করা টিম প্রায় 200-250 স্পেশালিস্ট ডক্টরস ওয়ার্কিং, তাদের নিচে একটা বড় পিরামিডাল স্ট্রাকচার আছে। আমি সেটাতে সাফাই কর্মচারী থেকে আরম্ভ করে নার্স, মেট্রন, জুনিয়র ডক্টরস, মিড লেভেল ডক্টরস, উপরে হচ্ছে কনসালটেন্ট। তো এই টিম রেডি করে পুরো জায়গায় কাজ হচ্ছে। হ্যাঁ, আমাদের স্টাফ শর্টেজ আছে। আর আপনি একটা কথা বলেছেন, এরকম একটা এপিডেমিকে ইউ নিড ক্যাপাসিটি বিল্ডিং। আমার ট্রেনিং দিতে হবে। ট্রেনিং কাকে দিতে হবে? সাফাই কর্মচারীকে ট্রেনিং দিতে হবে, নার্সকে ট্রেনিং দিতে হবে, যারা বডি হ্যান্ডেল করছে কিংবা পেশেন্ট শিফট করছে তাদেরকে আমার ট্রেনিং দিতে হবে, মিড লেভেল ডক্টরদেরকে ট্রেনিং দিতে হবে, সিনিয়র কনসালটেন্টদের মধ্যে দের শুড বি এ কনসেনসাস বিটুইন হোয়াট ড্রাগ টু ইউজ ইন সাচ এ সিচুয়েশন। তো কতটা জায়গায় আমার ট্রেনিং করতে হবে? আমার ক্যাপাসিটি বিল্ডিং পুরো আসামে আজকের দিনে বিগত কিছু দিন থেকে হচ্ছে। এই যে ডাক্তাররা কিংবা প্যারামেডিক্সরা যারা কোভিডের জন্য ছুটি পাননি বিগত 2020 জানুয়ারি মাস থেকে আজকে অবধি তাদেরকে ছুটি দেওয়া হয়নি, তারা কাজ করে যাচ্ছেন এক নাগাড়ে 1.5 বছর হয়ে গেছে। তারাই ক্যাপাসিটি বিল্ডিং করছে, তারাই নতুন ডাক্তারকে ট্রেনিং করছে। এই কাজের মধ্যে এগুলো চলছে। এবং হ্যাঁ, শিলচর মেডিকেল কলেজে একটা কথা আপনি বলেছেন, শিলচর মেডিকেল কলেজ হচ্ছে আনফর্চুনেটলি এমন একটা মেডিকেল কলেজ ইন আসাম যেটাতে সব থেকে বেশি আমাদের এখানে কন্ট্রাকচুয়াল স্টাফ আছে।
এবং কন্ট্রাকচুয়াল স্টাফের মধ্যে তো সমাজে যেরকম ভালো লোক খারাপ লোক থাকে, কন্ট্রাকচুয়াল স্টাফের মধ্যেও ঠিক সেরকম আছে। কিছু ভালো লোকরা আছে এত সুন্দর ভালোভাবে কাজ করছে তাদেরকে বলা যায়, ডেডিকেশন। এবং কিছু লোক এরকম আছে এই সময়ের মধ্যে নিজেরা অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তারা গিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করে বলেছেন যে আমরা কোভিড ডিউটি দেব না। মানে এটা কি হলো, ম্যানেজমেন্টের উপরে চাপ সৃষ্টি। সরকার এটার সঙ্গে ডিল করছে, আর আমার মনে হয় এরকম যদি ওদের মানে অ্যাটিটিউড থাকে, তাদেরকে কন্ট্রাকচুয়াল যেহেতু তাদেরকে প্যান্ডেমিক ট্যাক্টের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়া কোনো বেশি মাইনে রাখে না, তাদেরকে সরিয়ে নতুন যারা কাজ করতে চাইবে, নতুন যারা ট্রেনিং নিয়ে কাজ করতে চাইবে তাদেরকে আমরা ঢুকিয়ে দেবো, সেভাবে কাজ করাবো। আপনি তো শিলচর মেডিকেল কলেজেরই ছাত্র, সেখান থেকে বেরিয়ে গেছেন, সেটা কোন সাল হবে? আপনি আমি 89-এ ঢুকেছি এবং 94-এ আমার পাস আউট, তারপরে 1 বছর ইন্টার্ন, 95-এ পাস করার পরে আমি রেডিওলজি এবং অর্থোপেডিক্সে আমি হাউস জব করি। মানে আর্লি 90s থেকে ধরুন আপনি এই শিলচর মেডিকেল কলেজটাকে একদম ভেতর থেকে দেখছেন। 1989 থেকে 89 থেকে প্রায় 30-32 বছর। 30-32 বছর। এই 30-32 বছরে 30-32 বছর কিন্তু অনেক সময়। এটার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে আপনার বলে মনে হয়? আমার মানে ব্যক্তিগত যেটা, সুপার স্পেশালি ডিপার্টমেন্টটা যদি ছেড়ে দিই, যেটা প্রফুল্ল মহন্তর সেকেন্ড টার্মে বিটুইন 96 to 2001, যেটা গুয়াহাটি মেডিকেল কলেজ, আজকে গুয়াহাটি মেডিকেল কলেজ, ডিব্রুগড় মেডিকেল কলেজ অ্যান্ড শিলচর মেডিকেল কলেজ এক ধাপে ছিল। হঠাৎ করে গুয়াহাটি মেডিকেল কলেজ বিটুইন 96 to 2001 অটোনোমাস করে এটাকে সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট অ্যাড করে ওটা একটু এগিয়ে গেছে। ডিব্রুগড় আর শিলচর মেডিকেল কলেজ এক জায়গায় রয়ে গেছে। আমাদের এখানে সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট স্টার্ট করা যায়নি, কারণ আমাদের এখানে কিছু টেকনিক্যাল অভাবের জন্য আমরা ডাক্তার টেকনিক্যালি যারা, একটা ডিপার্টমেন্ট খুলতে গেলে একজন টপ পজিশনে কাউকে অ্যাপয়েন্ট করে পাঠাতে লাগবে, উনি তারপরে ওনার জুনিয়রদেরকে চয়েস করবেন, অফিস একটা যা থাকবে, কাজ করার জায়গা হবে, বেড হবে, অপারেশন থিয়েটার হবে, প্রসিজিয়ারাল স্পেস হবে, এগুলো বিল্ড আপ করে। তো শিলচরে আসার জন্য আমরা কোনো সুপার স্পেশালিটি সেরকম লোক পাচ্ছি না, আর সেটা হচ্ছে শুধু আসামে শুধু সুপার স্পেশালিটি গুয়াহাটি মেডিকেল কলেজে আছে। ডিব্রুগড়ে একজন কার্ডিওলজিস্ট আছেন, তাতেও ওইখানে কোনো ভালো করে আমাদের যে স্ক্যান করার জন্য থাকে সেই জায়গাও ভালো করে নেই, নামকা মাত্র একজন কার্ডিওলজিস্ট আছেন, আর বাকি কোনো মেডিকেল কলেজে দের ইজ নো সুপার স্পেশালিটি। হ্যাঁ, দেখুন আমি এখন কথাটা বললে আপনি বলবেন যে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে না প্রশ্ন করেন আপনি, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। আপনারা সরকারে এসেছেন একটা প্রতিশ্রুতি দিয়ে যে 60 বছরের যেটা অন্যায় অবিচার যা যা খারাপ খারাপ জিনিস হয়েছে সেগুলো মিটিয়ে আমরা ভালো কিছু করব। আমাদেরও 5 বছর হয়ে গেছে, আপনাদেরও 5 বছর হয়ে গেছে। এই 5 বছরে কি ইনফ্রাস্ট্রাকচার কোনো ডেভেলপমেন্ট হয়েছে? আপনি নিশ্চিন্ত থাকেন, বিগত যে প্রশ্ন আপনি আগের প্রশ্নটাই করেছিলেন যে 32 বছরে শিলচর মেডিকেল কলেজের উন্নয়ন কি হয়েছে, 32 বছরে শিলচর মেডিকেল কলেজের বহুত উন্নয়ন হয়েছে। কিন্তু আপনি আমাকে যদি বলেন ডাক্তার হিসাবে আমি কি স্যাটিসফাইড, আমি বলবো না, আমি আই এম নট ফুললি স্যাটিসফাইড। কারণ স্যাটিসফাইড না বলে আমি সুপার স্পেশালিটির কথাগুলো বললাম। আর তাই জন্য আমি ব্যক্তিগত জীবনে সুপার স্পেশালিটি সেট আপ করার জন্য, সুপার স্পেশালিটি ফেসিলিটি যাতে শিলচরে পাওয়া যায় তার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। তবে হ্যাঁ, আমি আপনাকে এই কথা দিতে পারি যে আগামী 5 বছরের মধ্যে আমরা কয়েকটা সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট শিলচর মেডিকেল কলেজে স্টার্ট করব। এবং আরেকটা কথা হচ্ছে যে আমরা এই অঞ্চলে একটা 500 বেডের এক্সট্রা হসপিটাল আরম্ভ হচ্ছে, এবং আপনারা নিশ্চিন্ত থাকেন যে আমাদের যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা হচ্ছে যে আগামী দিন শিলচর মেডিকেল কলেজের আরও উন্নতি হবে। কিন্তু কোথাও মনে হয় না যে এত বছর পুরনো একটা মেডিকেল কলেজ, সেখানে একজন পার্মানেন্ট কার্ডিওলজিস্ট? হ্যাঁ, আপনি কথা ঠিক বলেছেন, আমারও সেই জায়গায় লাগে। 1968 থেকে মেডিকেল কলেজ আছে, 68-50 বছরের উপরে। আমরা কিছুদিন আগে গোল্ডেন জুবিলি করেছি আমরা। আমার লাগে যে দেখেন, কিছু কিছু জিনিসে আমাদের দেশের পলিসিটা এরকম, আমাদের হওয়া উচিত 1000 লোকের পেছনে একজন ডাক্তার। আমাদের দেশে আছে এখন 1655, দ্যাট ইজ দ্য রেশিও, প্রায় 1700 লোকের পিছনে একজন ডাক্তার। আচ্ছা, হ্যাঁ, তো আমাদের এই যে গ্যাপ, ডক্টর আর পেশেন্টের গ্যাপটা পুরো ন্যাশনাল স্ট্রাকচারে আমাদের অনেক আমরা পিছিয়ে আছি, এবং আসামেও আমরা পিছিয়ে আছি। ডক্টর সারপ্লাস স্টেট ভারতবর্ষে 2টা আছে, ওয়ান ইজ তামিলনাড়ু, ওয়ান ইজ কর্ণাটক, আর কোনো ডক্টর সারপ্লাস স্টেট নেই। অল দ্য স্টেটস আর ডক্টর নেগেটিভ স্টেট।
এখন এই জায়গা থেকে কোভিড মহামারীকে ট্যাকেল করা ইজ Very দ্য tough. ভেরি ভেরি, আর আপনি অন্য স্টেটের সঙ্গে আসামের কার্ভগুলো মেলান, আসামের ডেথ রেট মেলান, আসামের পজিটিভিটি রেট মেলান, আসামের টোটাল নাম্বার অফ কেসেস মেলান, আসামের রিকভার্ড কেস মেলান, সবগুলোতে দেখবেন যে ভারতবর্ষের 30-32টা যে প্রদেশ আছে তার মধ্যে আসাম ইন টার্মস অফ কোভিড ম্যানেজমেন্ট উই আর 1, 2, 3 প্যারামিটারের মধ্যে আমরা আছি। তবে হ্যাঁ, আমি ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপমেন্ট হলে, যে কথাটা মূল প্রশ্ন আপনার, যে সেটাতে আমি নিশ্চয়ই আরেকটু খুশি হব যদি আরেকটু ডেভেলপমেন্ট। আর আমি আপনাকে কথা দিচ্ছি যে আগে আমি 5 বছরের মধ্যে আমরা যদি এই টপিক নিয়ে ডিসকাশন করি, উই উইল বি সেইং গুড থিংস অ্যাবাউট শিলচর মেডিকেল কলেজ। আপনি চিকিৎসক এবং পলিটিশিয়ান, হ্যাঁ, আমরা শুধু চিকিৎসা নিয়ে কথা বলছি, কিন্তু আমাদের যারা দর্শক বা শ্রোতা রয়েছেন, হ্যাঁ, তারা কিন্তু আপনার রাজনীতির বিষয়টা জানতে চান। সেটা হচ্ছে আপনারা জিতেছেন, আপনাদের সরকার হয়েছে, কিন্তু বরাক উপত্যকায় ধরা যায় বা কাছাড় জেলায় ধরা যায় আপনাদের আসন কমেছে। সেটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, 2016 ইলেকশনে আমরা 8টা সিট জিতেছিলাম, 6টা আমরা কাছাড় জেলাতে আর 2টা আমরা জিতেছি করিমগঞ্জ হাইলাকান্দি মিলে। আমরা এবার ভেবেছিলাম হাইলাকান্দি আর করিমগঞ্জ মিলে আমরা 2টার থেকে হয়তো 4টাতে চলে যাব, আমরা পারিনি, আমরা ওই জায়গাতে আটকা পড়ে গেছি 2-2। কাছাড় জেলাতে আমরা 6টা সিটের জায়গায় আমরা 4টা সিট জিতেছি। আমি আপনাকে কোনো রেখে ডেখে বলার কিছু নেই। এই যে অ্যালায়েন্সটা হয়েছে, দ্য অ্যালায়েন্স of unholy agenda, alliance of two diametrically opposite party. One party is a party which has been ruling the country, দেশ পরিচালনা করছে বিগত 60 বছর থেকে, উইথ সো কল্ড ন্যাশনালিস্ট এজেন্ডা। যদিও ডাইনেস্টিক ওদের পলিসি ওরা ফলো করছে, কিন্তু ওদের ন্যাশনালিস্টিক একটা প্রেজেন্স আছে। আর আপনি দেখেন এই আইইউডিএফকে, যে দল 2006-তে রিজনালিজম না, অ্যাকচুয়ালি কিসের জন্য উৎপত্তি হয়েছে ওরাই বলতে পারবে। আজকে 2টা দল যাদের কোনো মিল মিলাপ নেই, তারা একসঙ্গে এসে শুধু বিজেপিকে আটকানোর জন্য তারা একটা অ্যালায়েন্স করে আসামে সরকার বানানোর একটা স্বপ্ন দেখেছিল, তা ধূলিসাৎ হয়েছে। লাভ, হ্যাঁ, পুরো আসামে তো লাভ হয়নি, নর্থ ব্যাংকে লাভ হয়নি, আপার আসামে হয়নি, লোয়ার আসামে লাভ হয়েছে, একটু বরাক ভ্যালিতে লাভ। কিন্তু আপনি আজকে পুরো 15টা সিট বরাক উপত্যকায় দেখেন, যেটা আপনার মূল প্রশ্ন, সবচেয়ে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি বিজেপি, লার্জেস্ট নাম্বার অফ ভোট শেয়ার ভারতীয় জনতা পার্টি। এখন কংগ্রেস বলবে আমরা তো সব সিটে করিনি, কিন্তু ওরা তো বন্ধুত্বপূর্ণ লড়াই 15টা সিটে প্রায় করেছে, পুরো আসামে প্রায় বন্ধুত্বপূর্ণ লড়াই করেছে। তো একদিকে অ্যালায়েন্স, একদিকে দেয়ার ফ্লাউটেড দ্য রুলস অফ অ্যালায়েন্স। ভারতীয় জনতা পার্টি পুরো আসামে এজিপি আর ইউপিপিএল এর সঙ্গে অ্যালায়েন্স করার পরে একটা জায়গাতে বন্ধুত্বপূর্ণ লড়াই করেছে, সেটা হচ্ছে আলগাপুরে, আর কোনো জায়গায় নেই। এবং আমি মনে করি এই এরকম আনহোলি অ্যালায়েন্স এবং মানুষকে বিভ্রান্ত করে যেভাবে ওনারা ক্ষমতায় আসার চেষ্টা করেছিলেন, এটা মানুষ এটাকে প্রতিহত করেছে। হ্যাঁ, এটা করতে গিয়ে আমাদের 2টা সিট কমেছে কাছাড়ে। এবং আমার যখন ইলেকশন হয়েছিল 2019-এর ইলেকশনে আমরা প্রায় 83-84 হাজার ভোটে আমরা ইলেকশন জিতেছি। সেই জেতার সময় আমরা 4টা সমষ্টিতে জিতেছি, 3টাতে হেরেছি। এবং 2019-এর ইলেকশনের রিফ্লেকশন 2021-এর বিধানসভা নির্বাচনে হয়েছে। ঠিক যে 4টা আমরা জিতেছিলাম আমার সময়, সেই 4টা এবার জিতেছি। যে 3টা আমরা হেরেছিলাম, সেই 3টাতে আমরা হেরে গেছি। হ্যাঁ, 24টাকে আপনি কিভাবে ফোর্সি করছেন? এইবারের ইকুয়েশনটা যদি দেখি, 55,000 ভোটে উই আর লিডিং অ্যারাউন্ড, আমাদের 85,000 থেকে 55,000-এ নেমে আসে, বাট দিস ইজ স্টিল এ কমফোর্টেবল মার্জিন। এবং আমি মনে করি, আমি আপনাকে আজকে বলে দিয়ে যেতে পারি, 2024-এ যখন হবে, সে ভারতীয় জনতা পার্টির যেই ক্যান্ডিডেট হবে না কেন, ন্যাশনাল এজেন্ডাতে মানুষ ভোট দেবে, এবং দ্যাট 85,000 আছে, সেটা 1,30,000-এর উপরে গিয়ে দাঁড়াবে। 85,000 মানে 85,000 ডিফারেন্স বিটুইন কংগ্রেস এন্ড বিজেপি, মানে পুরো 7টা কনস্টিটিউয়েন্সি মিলে সেটা 1,30,000-এ গিয়ে দাঁড়াবে। আপনি কনফিডেন্ট? আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা হচ্ছে গিয়ে, গতকালকেও আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে বিরোধীদের সঙ্গে আমাদের 90% ক্ষেত্রে আমাদের মতের অমিল হতে পারে, 10% ক্ষেত্রে আমাদের মতের মিল রয়েছে। যেমন উনি একটা উদাহরণ দিয়েছেন যে মুসলিম মহিলাদের শিক্ষার ব্যাপারটা, বলে এটা বিজেপিও আমরা সাপোর্ট করি, ইউডিএফও সাপোর্ট করছে, সবাই সাপোর্ট করছে। সেটা আমি যদি এটা বরাক উপত্যকার পার্সপেক্টিভে দেখি, বরাক উপত্যকাতে এমন কিছু এজেন্ডা রয়েছে যেগুলো দলমত নির্বিশেষে আপনারা সবাই একমত। যেমন ধরুন পেপার মিল, যেমন ধরুন মহাসড়ক, রাস্তাঘাট।
সেগুলো মিলিয়ে আমার প্রশ্ন রয়েছে এটাই, আপনার বাবা বিমলাংশু রায় যখন এমএলএ ছিলেন উনি একটা উদ্যোগ নিয়েছিলেন, সেটা হচ্ছে যে বরাক উপত্যকার সব এমএলএদের একজোট করে একটা মঞ্চ তৈরি করে, দিসপুরে একটা মঞ্চ তৈরি করে একটা মানে উনি সরাসরি না বলে একটা প্রেশার গ্রুপের মতো সরকারের ওপর। আপনার কি মনে হয় যে এই যে এজেন্ডাগুলোর কথা আমি বললাম, ধরুন মহাসড়ক, পেপার মিল বা আরও বাইরের থেকে চাকরি যেগুলো, এগুলো নিয়ে আমাদের এখানে সব বিধায়কদের একটা এক মঞ্চে আসা উচিত, বা আপনি কি সেক্ষেত্রে কোনো লিডিং ভূমিকা নিতে রাজি আছেন? দেখেন, এখানে দুটা জিনিস অলরেডি আপনার প্রশ্নতে চলে এসছে। একটা হচ্ছে এই যে তিনটা, পেপার মিল, মহাসড়ক এবং চাকরির বিষয় নিয়ে আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমার সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়ে গেছে, এবং আজকের থেকে 2 দিন আগে শনিবার দিন রাত্রে ওনার সঙ্গে লম্বা একটা সময় আমি ওনার সঙ্গে বসেছিলাম, এবং এইগুলো কথাই আমি বলে দিয়ে এসেছি যে আমাদের এই হচ্ছে এজেন্ডা। এবং উনিও বলেছেন যে নেক্সট টাইম আমরা দিল্লিতে গিয়ে আমরা নীতিন গাডকারির সঙ্গে দুইজন মিলে দেখা করে যাতে আমাদের মহাসড়কের যে বালাছড়া টু হারাঙ্গা যাও আগামী 1 বছরে 1.5 বছরের মধ্যে হয়ে যাবে, কিন্তু তারপরে আরেকটা পার্ট আছে যেটা হাফ দ্য রোড ইজ নট দেয়ার, তো ওইটাকে নতুন টেন্ডার অলরেডি হয়ে গেছে, সেই টেন্ডারে একটা ভালো কন্ট্রাক্টরকে দিয়ে যাতে কাজটাকে কমপ্লিট করানো যায় এবং মহাসড়ক যাতে পুরোপুরি ফাংশনাল হয় সেটার দিকে আমার চেষ্টা থাকবে। মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে, পেপার মিল সম্বন্ধেও আমার ওনার সঙ্গে কথা হয়েছে। আমরা আমাদের যে ম্যানিফেস্টো আছে সেই ম্যানিফেস্টোতে আমরা বলেছি যে আমরা পেপার মিল, দুটাই পেপার মিল জাগি রোড এবং আমরা চালু করার জন্য আমরা সচেষ্ট থাকব। হ্যাঁ, এটার মধ্যে আপনি দেখেছেন কিছুদিন আগে এটাকে বিক্রি করার একটা প্রক্রিয়া আরম্ভ হয়েছিল, আমাদের সরকার এটাকে বিক্রি করতে দেয়নি। তার মানে সরকারের চিন্তা আছে এটাকে যদি কোনোভাবে চালু করা যায় সেটার দিকে। আমি নিশ্চিন্তভাবে আপনারা থাকবেন কিংবা আমি দর্শককে বলতে পারি যে আমি এই পেপার মিলটাকে চালু করার জন্য ইন হোয়াট এভার ফরম্যাট সেটাকে চালু করার জন্য আমি প্রেশার ক্রিয়েট করে রেখেছি। আর গ্রেড 3 গ্রেড 4 এমপ্লয়িসের জন্য আমার একটা ভূমিকা থাকবে। এখন 2 নম্বর পার্ট অফ ইয়োর প্রশ্ন যে আপনি কি রোল নিতে পারেন। হ্যাঁ, যদি সবাই মিলে রাজি হয়, এআইইউডিএফ, কংগ্রেস এবং আমাদের দল তো রাজি থাকবে। কোঅপারেটিভ পলিটিক্স অন ফেডারেল পলিটিক্স স্ট্রাকচারে উই আর মানে ইকুয়াল পার্টিসিপেন্ট। আর আমার মনে হয় যে সেরকম যদি সবাই মিলে আমরা বসি তো নিশ্চয়ই আমি দায়িত্ব নিতে আমার কোনো আপত্তি নেই, আমি সবাই মিলে আমরা কাজ করতে পারবো আশা করি। অন সার্টেন টপিক না, সেটা 10%ই হোক আর 5% হোক। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। যেটাতে শুরু করেছিলাম সেটাতে আবার একটু ঘুরে যাচ্ছি। এনআরসি যদি আবার হয়, আবার কি আমাদের সেই লাইনে দাঁড়াতে হবে? সেই ডকুমেন্ট এনআরসি সেরকম করে এনআরসি হবে না। যারা ডকুমেন্ট দিয়ে দিয়েছেন তাদের হয়তো ভেরিফিকেশনের জন্য সিলেক্টিভ কেসকে হয়তো ডাকা হতে পারে, এবং আমরা রিয়েলিস্টিক হয়ে, একটু প্র্যাগম্যাটিক হয়ে একটু আমাদের ওয়েট করতে হবে যে আমরা সুপ্রিম কোর্ট থেকে কি ভার্ডিক্ট পাই। সুপ্রিম কোর্ট যদি প্রথমেই বলে না ভেরিফিকেশন হবে না, তাহলে তো একটা অন্যরকম চিন্তাধারা হবে। পার্টি হিসাবে আমি এখন একা বসে বলতে পারবো না ভারতীয় জনতা পার্টি এনআরসি সম্বন্ধে কী নির্ণয় নেবে, সবাই মিলে বসে নেব। এবং যদি বলে হ্যাঁ ঠিক আছে ভেরিফিকেশন হওয়া দরকার, যদি সুপ্রিম কোর্ট ইজ কনভিন্সড, তাহলে ভেরিফিকেশনের মডালিটিটাও একজন নোডেল অফিসার কিংবা যে থাকবে, হ্যাঁ উনার জড়িয়তে এটাকে করতে হবে, এবং ইট হ্যাজ টু বি মিউচুয়ালি এগ্রিড বাই দ্য এক্সিকিউটিং টিম অ্যান্ড দ্য পলিটিক্যাল গ্রুপস যারাই আছে সবাই মিলে। এটা আমার মনে হয় সেরকম কোনো প্রবলেম হবে না। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমাদের সময় নেওয়া হয়েছে, একটা টাইম চাওয়া হয়েছে জুলাই মাসের 31 তারিখ অবধি। তার আগে রুলস রেগুলেশন ফ্রেম করা হচ্ছে। আমার মনে হয় জুলাই মাসের আগেই আমরা রুলস রেগুলেশন দেখতে পাবো, এবং তারপরে পরবর্তী পদক্ষেপ সরকার নেবে। আপনাকে একটা প্রশ্ন করছি, একটু হাইপোথেটিক্যাল লাগতে পারে প্রশ্নটা। সেটা হচ্ছে যে আপনারা উদ্বাস্তুদের, মানে বাংলাদেশ পাকিস্তানের যারা ধর্মীয় সংখ্যালঘু, তাদের এখানে নাগরিকত্ব দেওয়ার একটা উদ্যোগ নিয়েছেন। সেখানে একটা কাট অফ ইয়ার আপনারা ধরেছেন 2014 31 ডিসেম্বর। আমরা যদি 2015 থেকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের যদি আমরা পরিসংখ্যানটা দেখি, সেখানে দেখা যায় ডাবল ট্রিপল হয়ে গেছে। কিন্তু তো এদের প্রতি আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই? কারণ আপনারা বারবার কথাটা বলছেন দেশভাগের প্রায়শ্চিত্ত করার জন্য এটা হচ্ছে, এরাও কিন্তু সেই দেশভাগেরই শিকার। না, তো তাহলে আমাদের বলতে হবে যে আমরা বাংলাদেশ থেকে যখনই মানে ধর্মীয়
নির্যাতনের ফলে যারা আসবে তাদেরকে আমরা সবসময় জায়গা দেব। দেশ হিসাবে এটা বলা যায় না, ইউ উইল নট বি ওপেনিং ইউর ডোরস 24/7, যে আমার দেশ সবসময় খোলা রেখে দেবো দরজা, এটা সম্ভব না, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। ওইটার জন্য হ্যাঁ, যদি এরকম কোনো ঘটনা হয়, একটা ইন্টারন্যাশনাল লেভেলে ডিসকাশন হবে, কিংবা মানে হিউম্যান রাইটস দেখবে, কিংবা রেফিউজি কি বলে কনভেনশন অনুযায়ী কিছু একটা স্কোপ রয়েছে। কারণ আমরা দেখেন, আমি আরেকটা কথা বলছি, আজকে আমাদের এখানে দালাই লামার সঙ্গে যারা এসেছেন 1959-এ ভারতবর্ষতে ঢুকেছেন, এবং পরবর্তীকালে প্রায় 10 বছর আরও 1959 থেকে 69 অবধি মানে ওই দেশ থেকে, তিব্বত থেকে লোকরা এসেছেন, তাদেরকে একটা জায়গা দেওয়া আছে, এত বছর থেকে তারা এখানে আছে। নাও দে আর কন্ট্রিবিউটিং টু দ্য গ্রোথ অফ ইন্ডিয়ান ইকোনমি অ্যাট সার্টেন পার্ট, ছোটো জায়গায় হলে। তো আমার মনে হয় এরকম যদি যে কথা আপনি বলছেন যে 15-এর পরে যারা আসবে তাদের প্রতি ভারতের সরকারের কি দায়বদ্ধতা থাকবে, ইট ইজ এ ডিবেট হুইচ নিডস টু বি আন্ডারটেকেন বাই দ্য পলিটিক্যাল লিডারশিপ। তো ঠিক এই জায়গাটার থেকে আজকের এই একটা ইতিবাচক নোট থেকে আমরা আজকের এই অনুষ্ঠানটা শেষ করছি, এবং ডক্টর রাজদীপ রায়, যিনি একজন স্বনামধন্য চিকিৎসক এবং যিনি লোকসভায় আমাদের এই অঞ্চলের প্রতিনিধিত্ব করছেন, তিনি অনেক ব্যাপারেই আমাদের অনেক ইতিবাচক কথা শুনিয়েছেন, সে কোভিডের ক্ষেত্রেই হোক বা উদ্বাস্তুদের নাগরিকত্বের ব্যাপারে হোক। আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আপনার এই ব্যস্ত সময়ের মধ্যে আমাদের এই সময়টুকু দেওয়ার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার এই অনুষ্ঠানে যারা সহযোগী রয়েছেন তাদের প্রত্যেককেও আমি ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।